হাই, আমরা ইতোমধ্যে বেশ কিছু টুলের সাথে পরিচিত হয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের। তো আজকে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে টাইপ টুল, অ্যান্ড টাইপ টুলের সাথে আমরা আরও বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রাথমিকভাবে আমাদের টাইপ টুল এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড থেকে শুধুমাত্র যদি টি প্রেস করি তাহলে আমাদের টাইপ টুল সিলেক্ট হবে, অর্থাৎ টাইপ টুলের শর্টকাট টি। নিচে আরও কিছু টুল আছে টাইপ টুলেরই কিছু ভার্সন, তবে আমাদের মেইন ইউজ কিন্তু এই প্রথম টুলটাই। এই টুলগুলোরও ম্যাক্সিমাম কাজ আমরা এটা দিয়েই করতে পারবো, বাট আমরা সামান্য কিছু পরিচয় করাবো এটার সাথে। তো প্রাথমিকভাবে আমরা টাইপ টুলটা নিচ্ছি। যে কোনো কিছু আমরা যে কোনো গ্রাফিক ডিজাইন করতে যাই না কেন, আমাদের সেই ডিজাইনের ক্ষেত্রে কোনো টেক্সট থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেখানে আমাদের কিছু টেক্সট রাখতে হয় এবং সেই টেক্সটগুলোকে সাজিয়ে আমাদের একটা লেআউট তৈরি করতে হয়। তো আমরা এই যে সহজভাবে যদি বলি যে আমরা যত ধরনের টেক্সট ব্যবহার করছি কোনো একটা গ্রাফিক টেমপ্লেটের ওপরে, সেই টেক্সটগুলোকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বিভিন্ন ফন্টের বিভিন্ন ভার্সন বা ফন্ট সাইজ ছোট বড় করা ইত্যাদি বিভিন্ন চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, কন্ট্রাস্ট চেঞ্জ করে সাজিয়ে একটা নির্দিষ্ট লেআউট তৈরি করছি। এই পুরা ব্যাপারটাকে আমরা বলছি টাইপোগ্রাফি। হ্যাঁ, সো টেক্সটগুলোর কাছকে কি বলছি? টাইপোগ্রাফি। ওকে, সো আমরা টাইপ টুল দিয়ে এখানে যদি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করি, ক্লিক করলে আমাদের কোনো একটা টেক্সট চলে আসবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্বাভাবিক হিসাবে মাইরিয়াত প্রো ফন্ট রেগুলার ভার্সন অ্যান্ড 12 পয়েন্ট এটা চলে আসবে। আমরা চাইলে এটা সিলেকশন টুলে গিয়ে শিফট চেপে ধরে এটা নিজেদের ইচ্ছা মতো বড় করতে পারি, অথবা আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাককে গিয়ে মানে আনডু করে এখান থেকেও কিন্তু ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। আমরা এখন প্রাথমিকভাবে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসের একদম সামনে কি কি দেওয়া আছে, ভেতরে কি কি আছে সেটা আমরা একটু পরে আসছি। হ্যাঁ, সো প্রাথমিকভাবে আমাদের যে ফন্টটা আছে সেই ফন্টটা মানে ফন্টের কতটুকু ছোট বা বড় হবে সেটা আমরা এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এখন অনেকে হয়তো বলতে পারেন যে এখানে 6 পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং 72 পয়েন্টে গিয়ে শেষ হয়েছে, তাহলে আমরা কি 6 পয়েন্টের নিচে যেতে পারবো না বা 72-এর উপরে উঠতে পারবো না? অবশ্যই পারবো। আমরা যদি 72 দিয়ে এখানে গিয়ে কোনো একটা মানে 72 দেওয়ার পর আমরা যদি মাউসের স্ক্রলারটা এখানে ঘোরাই, ওপরের দিকে ওঠাই, তাহলে দেখবো যে ফন্ট সাইজটা ধীরে ধীরে ছোট বা বড় হচ্ছে। কারণ কেউ বলবে যে আমাদের যদি অনেক বেশি বড় প্রয়োজন হয় তাহলে কি আমি কি মাউসের স্ক্রলার অনেকক্ষণ ধরে ঘোরাতেই থাকবো? না, সেটারও কোনো প্রয়োজন নেই। আপনি এখানে জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে যে ফন্ট সাইজটা দরকার, ধরে নিচ্ছি আমাদের ফন্ট সাইজ দরকার 200 লিখে এন্টার দেন, তাহলে আমাদের 200 ফন্ট সাইজ চলে আসবে। ওকে, অ্যান্ড পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল। এখানে আমরা ছোট্ট অ্যারোর উপর ক্লিক করলে এখানে ফন্টের কিছু ভার্সন দেখতে পাচ্ছি। কনডেন্সড আছে, লাইট, রেগুলার, সেমি বোল্ড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভার্সন আছে। এই ফন্টের যে ভার্সনগুলো আছে সেটা। আচ্ছা, এখানে এই টপিক্সটা আলোচনা করার আগে আমরা আর একটা জিনিসের সাথে পরিচিত হয়ে নিই, ফন্ট কি এবং টাইপফেস কি। ওকে, সো যদি আমরা বলি আমরা এখানে যেটা নিয়েছি সেটা মাইরিয়াত প্রো রেগুলার 200 পয়েন্ট, অর্থাৎ কোনো একটি ফন্ট ফ্যামিলির কোনো একটা নির্দিষ্ট ভার্সন নির্দিষ্ট সাইজে আমরা নিয়েছি। এই অংশটুকুকে আমরা বলছি কোনো একটা ফন্ট, অর্থাৎ এটা মাইরিয়াত রেগুলার ফন্ট। হ্যাঁ, বাট এখন এই মাইরিয়াত প্রো যে ভার্সনটা আছে এটার কিন্তু অনেকগুলো আছে, শুধু যে এই কয়টা তাই না। আমরা আর একটা ফন্টে যাই, ওয়েট, মনসিরাত নামক একটা ফন্টে আসলাম আমরা এই ফন্টটার ক্ষেত্রে যদি দেখি এখানে ক্লিক করলে লিস্টটা আরও তুলনামূলক বড়, তাই না? থিন, ইটালিক, এক্সট্রা লাইট ইত্যাদি বিভিন্ন ভার্সন থেকে শুরু করে ব্ল্যাক ইটালিক পর্যন্ত আছে, অর্থাৎ একই ফন্টের অনেকগুলা ভার্সন। এগুলোকে আমরা কি বলছি? এই সবগুলাকে একবারে আমরা বলছি মনসিরাত ফন্ট ফ্যামিলি। মনে রাখতে হবে ব্যাপারটা, ফন্ট ফ্যামিলি যখন বলছি যে মনসিরাত ফন্ট ফ্যামিলি, তখন ফন্ট ফ্যামিলির মধ্যে কিন্তু আমাদের শুধুমাত্র কোনো একটি ভার্সন নয়, অনেকগুলা ভার্সন আছে। ওকে, এখানে যেমন অনেকগুলা ভার্সন দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলা ভার্সন আছে। কিছু কিছু ফন্ট থাকে যেটার হয়তোবা এতগুলা ভার্সন আপনি পাবেন না।
অর্থাৎ হাতে গোনা কয়েকটা ভার্সন থাকবে, তারপরে আর থাকবে না, অথবা মাত্র একটাই ভার্সন থাকবে। তো সেটাকে আমরা ফন্ট ফ্যামিলি বা টাইপফেস না বলে সরাসরি ফন্ট বলে দিতে পারি। বাট আমরা যখন বলছি মনসিরাত, আমরা বোঝাচ্ছি মনসিরাত টাইপফেস বা ফন্ট ফ্যামিলি, যেটার মধ্যে অনেকগুলা ফন্টের ভার্সন আছে। ওকে, তো টাইপফেস বা ফন্ট ফ্যামিলি এবং ফন্টের মধ্যে পার্থক্য বোঝা গেল। আমরা যদি আরেকবার সহজ ভাষায় বলি, সেটার অর্থ হচ্ছে কোন একটা ফন্টের অনেকগুলা ফন্ট স্টাইলকে একবারে আমরা বলছি ফন্ট ফ্যামিলি বা টাইপফেস, এবং কোনো নির্দিষ্ট একটাকে বলছি ফন্ট। যেমন এখন আছে মনসিরাত থিন, মনসিরাত থিন একটি ফন্ট। ওকে, আচ্ছা, এখন আর একটা জিনিস আলোচনার বিষয় আছে। আমরা গ্রাফিক ডিজাইন শুরুর দিকে, গ্রাফিক ডিজাইন জগতে যারা কাজ করছে তাদের শুরুর দিকে প্রথমে গিয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা কোন ফন্টটা ব্যবহার করছি বা কোন ফন্টটাকে কি বলছি, এটা আমাদের জানা একটু গুরুত্বপূর্ণ, এটা জানা একটু দরকার, তাই না? আচ্ছা, ফন্টের অনেক স্টাইল আছে, বাট সবগুলো স্টাইলকে যদি সামারাইজ করা যায়, প্রধান কিছু ক্লাসিফিকেশন করা যায়, তাহলে প্রথমত ফন্টগুলোকে জাস্ট দুইটা ভাগে ভাগ করতে পারি, অথবা আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, দুইটা যদি ভাগ করি তাহলে সেই দুইটা কি হবে আমরা বলছি, একটাকে আমরা বলছি শেরিফ ফন্ট, শরীফ স্টাইল ফন্ট। ওকে, আর একটা বলছি সান্স শরীফ। সান্স শরীফ। ওকে, দুটার মধ্যে পার্থক্য কি? আমরা যদি খুব পপুলার একটা ফন্ট, যারা মানে কম্পিউটার বা সাথে পরিচিত মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে একটা ফন্ট প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে টাইমস নিউ রোমান, তাই না? এই ফন্টটা যদি আমরা ব্যবহার করি, এই ফন্টের মধ্যে দেখব যে আমরা কিছু এক্সটেন্ডেড পার্ট থাকে, অর্থাৎ ফন্টের কিছু সামান্য আকারের ডিজাইন থাকে, আর এর সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য এই যে ডিজাইন আছে যে ফন্টগুলোকে, সেটাকে আমরা বলছি, এই সামান্য কিছু এক্সটেন্ডেড এরিয়া সহ সেটাকে আমরা বলছি শেরিফ ফন্ট। ওকে, আর যখন আমাদের এই ডিজাইনের কোনো কিছুই থাকে না, ফন্টগুলো একদম সোজা সাপটা থাকে, সেই ফন্টগুলোকে কিন্তু আমরা বলছি সান্স শরীফ ফন্ট। অর্থাৎ মনসিরাত ফন্টের যতগুলো ভার্সন আছে সবই কিন্তু সান্স শরীফ, অর্থাৎ মনসিরাত ফন্ট ফ্যামিলি বা টাইপফেস যেটাই আছে বলি না কেন, সম্পূর্ণ টাইপফেসটাই কিন্তু সান্স শরীফ ফন্ট। ওকে, এখন আমরা যদি আর একটু গভীরে যাই তাহলে দেখতে পাবো যে স্টাইলিশ যে শুধুমাত্র এই সামান্য কিছু অংশ বাড়তি করে দিয়েই যে স্টাইল করা হয় তা কিন্তু না, আমাদের এই ফন্টের স্টাইল আমরা অনেক রকম দেখে থাকি। ওকে, তো শরীফ ফন্টকে অনেকভাবে ভাগ করা যায়, তবে আমরা প্রাথমিকভাবে দুইটার সাথে পরিচিত হলে আমাদের বাকি অন্যান্য যে ব্যাপারগুলো আছে বা অন্যান্য ভার্সনগুলো আছে সেটা খুব সহজে আইডেন্টিফাই করা বা ব্যবহার করা সহজ হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট। ওকে, এখন স্ক্রিপ্ট ফন্টগুলোকে আমরা আইডেন্টিফাই কিভাবে করতে পারি? স্ক্রিপ্ট ফন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, আচ্ছা, আমরা হাতে লিখি না, অনেকেই হাতের লেখা অনেক পেঁচানো পেঁচানো থাকে, অর্থাৎ হাতে লেখার যে স্টাইলটা থাকে পেঁচানো হাতের লেখার মতো, সেই ফন্টগুলোকে আমরা বলছি স্ক্রিপ্ট ফন্ট। হ্যাঁ, অর্থাৎ এই ধরনের পেঁচানো হাতের লেখা যে ফন্টগুলো আছে এগুলোকে আমরা বলছি স্ক্রিপ্ট। আবার একটু মনে করি, শরীফ, সান শরীফ অ্যান্ড স্ক্রিপ্ট। অ্যান্ড আরও একটা ফন্টের সাথে আমাদের পরিচিত হওয়ার দরকার, সেটা হচ্ছে ডেকোরেটিভ। ওকে, ডেকোরেটিভ ফন্ট বলতে আমরা এর নাম থেকেই বুঝতে পারছি যে এই ফন্টের ক্ষেত্রে অনেক বেশি স্টাইল বা ডিজাইন করা থাকতে পারে। ওকে, অনেক বেশি ডিজাইন থাকবে। আমরা যদি এখানে বেশ কিছু ফন্ট আছে, বিভিন্ন রকম স্টাইল, বিভিন্ন রকম ডিজাইন করা থাকবে, এই ফন্টগুলোকে আমরা বলছি ডেকোরেটিভ ফন্ট। ওকে, আমরা যদি আরও কিছু ভার্সন দেখতে চাই এই শরীফ, সন শরীফ, স্ক্রিপ্ট এবং ডেকোরেটিভের, আমরা একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই যে দেখেন ডেকোরেটিভ ফন্ট। ওকে, আচ্ছা আমরা শুরু থেকে আসি। হ্যাঁ, শরীফ ফন্ট।
সেরিফ ফন্টের যে বিভিন্ন ভার্সন আছে বা নাম আছে, আপনারা দেখতে পারেন এখানে বিভিন্ন ফন্ট বা ফন্ট দেওয়া আছে, আপনার প্রয়োজনে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে bfonts.com। ওকে, আচ্ছা, পরবর্তী সান শরীফ। এখানে বেশ কিছু সান শরীফ ফন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই সান শরীফ ফন্টে কিন্তু সাধারণত একদম ডিজাইন কোনো কিছু ছাড়া একদম সোজা সাপটা টাইপের ফন্টগুলো হয়ে থাকে। ওকে, বাড়তি কোনো এক্সটেন্ডেড পার্ট এই ফন্টটায় সাধারণত থাকে না। আর স্ক্রিপ্ট আমরা যেটা বলেছি যে প্যাঁচানো হাতের লেখা টাইপের যে ফন্টগুলা, ব্রাশ ফন্টও কিন্তু যে ব্রাশ দিয়ে টাইপ করা রাইটের মানে যে ফন্টগুলো থাকে ব্রাশ টাইপের, সেই ব্রাশ টাইপের ফন্টগুলো কিন্তু স্ক্রিপ্ট ফন্টই। ওকে, বিভিন্ন ধরনের প্যাঁচানো হাতের লেখা যে ফন্টগুলো, এগুলো কিন্তু সব স্ক্রিপ্ট ফন্ট। আচ্ছা, স্ক্রিপ্ট ফন্ট দেখার সময় অনেক বেশি সুন্দর লাগতে পারে আপনাদের, বাট একটা জিনিস মাথায় রাখবেন যে স্ক্রিপ্ট ফন্ট কিন্তু অনেক বেশি প্যাঁচানো থাকার কারণে এটা আপনি সচরাচর যদি কোনো কন্টেন্ট লেখেন বা কোনো প্যারাগ্রাফ কোনো কিছু লেখেন, সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার অ্যাভয়েড করতে হবে। স্ক্রিপ্ট ফন্ট সাধারণত গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি কোনো হেডিং দেন, হেডিংয়ে যদি স্ক্রিপ্ট ফন্ট রাখেন এবং সেটা সুন্দর করে লেখেন, তাহলে সেইটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। কিন্তু আপনি যদি অনেক লেখা লেখেন, এই যে এখানে যে লেখাগুলো আছে দেখতে পাচ্ছেন, যে প্যারাগ্রাফ যেটা আছে সেই প্যারাগ্রাফটা কিন্তু আছে সান শরীফে, তাই না? স্ক্রিপ্ট ফন্টে কিন্তু প্যারাগ্রাফটা নাই। ওকে, এই ধরনের অনেক বড় বড় প্যারাগ্রাফ যখন আপনারা আসবেন, চেষ্টা করবেন স্ক্রিপ্ট ফন্ট অ্যাভয়েড করার। আর যদি প্রশ্ন করেন যে আসলে কোন ফন্টটা আমাদের বেশি ব্যবহার করা উচিত, আমি প্রাথমিকভাবে বলবো আপনি যে ব্র্যান্ড বা ব্র্যান্ডের জন্য কাজ করছেন তাদের ব্র্যান্ড গাইডলাইনে যে ফন্টগুলো উল্লেখ করা আছে সেটা করেন। আর যদি ইন কেস আপনার সমস্যা মনে হয় যে আসলে আপনি বুঝে উঠতে পারছেন না, বা ব্র্যান্ড গাইডলাইন নাই বা ক্লায়েন্ট দেয়নি বা এরকম কোনো কিছু, সেক্ষেত্রে চোখ বুঝে ম্যাক্সিমাম আপনার ডিজাইনের মধ্যে অবশ্যই সানস শরীফ ফন্ট ব্যবহার করেন। সানস শরীফ ফন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার অ্যাকসেপ্টেবল, সেটা প্যারাগ্রাফ হোক, হেডিং হোক। এই যে যেটা আছে এটাকে বলছি হেডিং, এটাকে বলছি আমরা প্যারাগ্রাফ, তাই না? হেডিং হোক, প্যারাগ্রাফ হোক, যেখানেই হোক আমরা সানস শরীফ সেটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এটা ছিল স্ক্রিপ্ট অ্যান্ড এ হচ্ছে আমাদের ডেকোরেটিভ। তো ডেকোরেটিভ ফন্টের যে বিভিন্ন স্টাইল দেখছেন, হরর স্টাইল যে ফন্টগুলা, বিভিন্ন হরর যে থিম, সেই থিমের ক্ষেত্রে এই ধরনের ফন্ট ব্যবহার করা হয়, দারুণ লাগছে দেখতে। তবে এগুলো একটা জিনিস আমরা যদি এখানে বলি, একটু আগে যেটা বললাম যে এরকম একটা হেডিং লিখেছেন আপনারা, হয়তো দেখতে ভালো লাগছে হেডিংটা, বাট একটা প্যারাগ্রাফ লেখা আছে, অনেক বড় একটা লেখা, সেই পুরাটা এই ফন্টেই লেখা, আপনার কি মানে নিজের পড়তে ইচ্ছা করবে যে এত পেঁচায় পেঁচায় কি লেখা আছে একটু পড়ে দেখি? আসলে পড়তে ইচ্ছাই করবে না। অর্থাৎ চেষ্টা করবেন প্যারাগ্রাফ বা বড় জাতীয় কন্টেন্টের ক্ষেত্রে স্ক্রিপ্ট বা এই জাতীয় অতিরিক্ত স্টাইলিশ ফন্ট ব্যবহার না করার। ওকে, যতটা সম্ভব সানস শরীফ টাইপের ফন্টই বেটার। আমরা ইলাস্ট্রেটরে ফেরত আসি আবার। ওকে, তো এটা গেল আমাদের টাইপ টুল। আমরা প্রাথমিকভাবে বললাম যে টাইপ টুল দিয়ে আমরা জাস্ট কোনো একটা ক্লিক করলে সেখানে টাইপ লেখা শুরু হয়ে যায়। আমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে যে কোনো লেখা লিখতে পারি। ওকে, যে কোনো লেখা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করছি। আমরা ইতিমধ্যে অলরেডি দেখিয়ে ফেলেছি, যদিও এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা এখান থেকে প্রয়োজন অনুসারে বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারি। আচ্ছা, অনেকেরই এত পরিমাণ ফন্ট থাকবে না হয়তো বা, এখানে আমার অনেকগুলো ফন্ট ডাউনলোড করা, ইনস্টল করা, এমন অনেক ফন্ট থাকবে না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কিছু ওয়েবসাইটে চলে যাবেন, যেমন আছে, আমি এখানে যে ফন্টটা বের করে রাখছিলাম বি ফন্টস আছে, দেন গুগল ফন্টস আছে, তারপরে ডে ফন্টস আছে, ফন্ট স্কুইরেল আছে,
এফ ফন্টস আছে, ওকে। বিভিন্ন ধরনের ফন্টের ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফ্রিতে ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো প্রয়োজন অনুসারে বিভিন্ন ফন্ট, এটা বি ফন্টস, এটা এফ ফন্টস, ফন্ট স্কোয়ারেল, ডে ফন্টস, এটা গুগল ফন্টস। একটা জিনিস আপনাদের রেকমেন্ড করব, যদি কোনো ফন্ট গুগল ফন্ট ওয়েবসাইটে পেয়ে যান তাহলে চেষ্টা করবেন সেটা গুগল থেকে ডাউনলোড করার। আর গুগলের ফন্ট লাইব্রেরি কিন্তু হিউজ, অনেক ফন্ট আছে, ওকে। আপনি এখানে শরীফ, চান শরীফ ফন্ট ফিল্টার করে নিয়েও কিন্তু ডাউনলোড করতে পারেন। আমরা যদি শরীফ ফন্ট ফিল্টার করি তাহলে শরীফ স্টাইলের যে ফন্টগুলো আছে সেইগুলাই দেখাবে, ওকে। সান শরীফ ফিল্টার করি, সান শরীফ স্টাইলের যে ফন্টগুলো আছে সেটাই দেখাবে, ওকে। সো যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। আর এছাড়াও আরও অনেক ওয়েবসাইট আছে, এবং এরপরও যদি আপনাদের প্রয়োজন পড়ে গুগল তো আছেই, বুঝতেই পারছেন যে গুগলের ফন্টের নাম লিখে সার্চ করলে সেটা ডাউনলোডের কোনো না কোনো অপশন পেয়ে যাবেন, ওকে। তো আমরা এখান থেকে নিজের প্রয়োজন মতো ফন্ট চুজ করে নিতে পারি। আবার এখানে যদি আমাদের প্রয়োজন পড়ে যে ফন্টটা নিতে চাচ্ছি তার নাম টাইপ করব, ধরে নেন আমরা ইম্প্যাক্ট নামক একটা ফন্ট ব্যবহার করব, ওকে। আমরা এখানে জাস্ট ফন্টের নামটা লিখে ইন্টার দিয়ে দিলে সেই ফন্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এ হচ্ছে আমাদের ফন্ট এবং টাইপ টুল, ওকে। টাইপ টুলের বেসিক ব্যবহারটা সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন তাহলে পরবর্তী আলোচনায় যাচ্ছি, ওকে। খেয়াল করেন আমরা আচ্ছা, টাইপ টুলের ওই মানে বাড়তি ব্যবহারগুলো দেখানোর আগে আপনাদের এখান থেকে আর কিছু ব্যবহার দেখিয়ে আসি। সর্বপ্রথম ফার্স্ট আমরা কিছু শেপ ড্রয়িং করে নিচ্ছি নিজের ইচ্ছা মতো, জাস্ট কিছুই না, শেপ টুল দিয়ে কয়েকটা শেপ নিয়ে নিলাম, হ্যাঁ, ওকে। পরবর্তী হচ্ছে এরিয়া টাইপ টুল। এই টুলের চেহারাটা দেখলে খুব সহজেই বোঝা যাচ্ছে, অর্থাৎ আপনার যে লেখাটা সেই লেখাটা কি কোনো একটা এরিয়ার মধ্যে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের যে এরিয়াটা আছে এই এরিয়াটুকের মধ্যে আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন, অর্থাৎ লেখাজনের বাইরে না যায়, ওকে। আপনি শুধুমাত্র এই কোনো একটা রেক্টেঙ্গেল নিয়ে বা কোনো রেক্টেঙ্গেলই নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি আরও অন্য কোনো শেপ নিতে পারেন, চাইলে আপনি কোনো একটা শেপ ড্রয়িং করে নিতে পারেন, সেটা নিয়ে জাস্ট ক্লিক করলে সেটার মধ্যে লেখা হয়ে যাবে, ওকে। আচ্ছা, ফন্ট সাইজ অনেক বড় আছে এই কারণে এইভাবে আসছে, আমরা একটু ছোট করি, ওকে। এই যে দেখেন সেই এরিয়াটুকের মধ্যে অনেক লেখা চলে আসবে, এটা হচ্ছে আমাদের এরিয়া, ওকে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের দেখাই। আচ্ছা, আমরা সর্বপ্রথম কোনো একটা ইমেজ নিয়ে আসছি, ইমেজ নিয়ে আসার পর এটাকে এমবেড করে দিলাম, অ্যান্ড যদি মনে করি যে ইমেজের চারপাশ দিয়ে লেখা এক পাশ দিয়ে এইভাবে করে লেখা থাকবে, আচ্ছা আমরা ইমেজটিকে এই সাইডে রাখি, হ্যাঁ। আমরা একটা পেন টুল দিয়ে নিজেদের ইচ্ছা মতো একটা শেপ ড্রয়িং করে নিচ্ছি, এখানে কিন্তু আমরা কোনো একটা শেপ যাই হোক জাস্ট পেন টুল দিয়ে একটা ড্রয়িং করে নিয়েছি, তাই না, ওকে। আমরা সেই এরিয়া টাইপ টুলে যদি যাই, এরিয়া টাইপ টুলে গিয়ে এখানে জাস্ট যদি ক্লিক করি তাহলে আমাদের সম্পূর্ণ লেখা এর মধ্যে চলে আসবে। আচ্ছা, আমরা এটা একটু রেগুলার টাইপের ফন্ট ব্যবহার করি, মনসিরাত, ওকে। দেখতে পাচ্ছেন এই ধরনের বিভিন্ন ডিজাইন কিন্তু আপনারা বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখে থাকেন, যেখানে মডেলের খুব কাছ দিয়ে এইভাবে লেখা চলে যায়। অর্থাৎ আপনি জাস্ট সিম্পলি যে কোনো একটা শেপ ড্রয়িং করে সেই শেপের মধ্যেই যে কোনো শেপ ড্রয়িং করে সেই শেপের মধ্যে সেটা লিখে দিতে পারবেন, ওকে। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি এরিয়া টাইপ টুলের কাজ। আচ্ছা, এখন আমি বলছিলাম একটু আগে সেটা হচ্ছে এই এরিয়া টাইপ টুল ব্যবহার না করে আমরা কিন্তু শুধুমাত্র এই টাইপ টুল ব্যবহার করে ওই কাজটা করতে পারি, জাস্ট এর মধ্যে উপর ক্লিক করলে কিন্তু সেম কাজটাই হবে। অর্থাৎ টাইপ টুল দিয়েও কিন্তু আমরা এই একই কাজই করতে পারি, অর্থাৎ আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ছে না, তাই না। আচ্ছা, এখন গেল আমাদের টাইপ অ্যান্ড এরিয়া টাইপ। আচ্ছা, পরবর্তী টুলটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল, তাই না।
আচ্ছা, টাইপ 1 পাতের কথা যদি আমরা আসি, ছবিটা ডিলিট করে দিচ্ছি আপাতত। ধরে নিচ্ছি কোন একটা লাইন আমরা টেনেছি, জাস্ট কোন একটা লাইন টেনেছি। আচ্ছা, একটু বাঁকা লাইন টানি পেন টুল দিয়ে, যে কোনো একটা বাঁকা লাইন টেনেছি। লাইন টানার পর এখানে টাইপ টুলে গিয়ে টাইপ অন এ পাথ টুলে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ক্লিক করলে এই লাইনের উপর দিয়ে লেখাগুলো চলে আসবে, অর্থাৎ লেখাটা এই লাইনের ওপর দিয়ে আসবে। ওকে, মজার ব্যাপারে এই কাজটাও আমরা সুন্দরভাবে টাইপ টুল দিয়েই করতে পারি। আমরা জাস্ট আবারও আর একটা পাথ ড্রয়িং করে নিচ্ছি। টাইপ টুলে গিয়ে সেম কাজটাই যদি এখানে আবার ক্লিক করি, এটা কিন্তু এভাবে চলে আসবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস উল্লেখ না করলেই না, সেটা হচ্ছে এখানে একটা লাইন টানলাম, এখানে একটা লাইন টানলাম, অর্থাৎ এখানে কিন্তু দুইটা লাইন আছে, তাই না? একটা আছে। আমরা যদি একটু স্ট্রোক দিয়ে দিই আপনাদের দেখতে সুবিধা হবে। এখন দেখতে সুবিধা হচ্ছে, একটা লাইন আছে, একটা লাইন আছে। আমি যদি এখন টাইপ টুলে গিয়ে টাইপ অন এ পাথ টুলে গিয়ে এখান থেকে লেখা শুরু করি, লেখাটা এই পাশ থেকে যাচ্ছে, আর এটার উপর ক্লিক করলে লেখাটা নাই হয়ে গেছে। এটা কিসের জন্য? কারণ আমরা যে টাইপ করব সেটা যেই পাশ থেকে শুরু করব লাইনটা টানা, আমি এই পাশ থেকে শুরু করেছি লাইন, এখানে গিয়ে শেষ করেছি। এখন যদি আমরা টাইপ করি সেটা এখান থেকে শুরু করে এই দিকে যেতে থাকবে, বাট আমরা নিচের লাইনটা টেনেছিলাম এই দিক থেকে এই পর্যন্ত, আর এ কারণে আমরা যদি টাইপ শুরু করতে যাই সেটা উল্টা দিক থেকে আসবে। ওকে, আমরা এইখানে ক্লিক করলে কিন্তু সেই টাইপটা উল্টা দিক থেকে আসছে না। বিষয়টা বোঝা গেছে? অর্থাৎ এই পাশ থেকে এই পাশে যাবে লেখা। অর্থাৎ আমরা যদি আরো একটু সহজভাবে বলি, লেখাটা আমরা কোন দিকে যাচ্ছি। আচ্ছা, 1 মিনিট, আমরা এই জিনিসটা একটা ইউজেবল ব্যবহার দেখাই, তাহলে হয়তো আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। কোন একটা সার্কেল নিলাম, একটা স্ট্রোক দিয়ে দিলাম, এটারই জাস্ট একটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, এই সার্কেলের একটা করে পয়েন্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, খেয়াল করেন, এমন অনেক সময় আমাদের হয় যে ধরনের লোগো ডিজাইন বা বিভিন্ন ক্ষেত্রে এরকম সার্কেলের উপর দিয়ে লিখতে হয়, তাই না? আমরা এখানেই এসে ক্লিক করলে কিন্তু এই লেখাটা সুন্দর মতো এর উপর দিয়ে লেখা যাচ্ছে। এখন এই লেখাটা এটার ক্ষেত্রে এসে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এই লেখাটা ঠিক উল্টা পাশ দিয়ে এইভাবে যাচ্ছে। কারণ আমাদের লেখাটা হয়তো উল্টা হয়ে গেছে, আমাদের উল্টা করার প্রয়োজন নাই, কারণ আমরা লেখা পড়ি তো বাঁ পাশ থেকে, ডান পাশ থেকে তো না, তাই না? আমরা লেখা পড়ি বাঁ পাশ থেকে, কিন্তু এটা শুরু হয়েছে দেখেন ডান পাশ থেকে, এই পাশ থেকে শুরু হয়ে ধীরে ধীরে এই সাইডে আসছে। মানে এটা কিভাবে ফিক্স করতে পারি? আমরা আনডু করি, পেন টুলে যাই, আমরা এইখান থেকে এই দিকে গিয়েছে, অর্থাৎ এইখানটা গিয়ে জাস্ট একটা পেন টুল দিয়ে ক্লিক করে দিব। এখন আমরা যদি পেন টুলটা সরে, দেখতে পাচ্ছি লাইন এখান থেকে যাচ্ছে। আমরা যদি ড্রয়িং করতাম আরো, তাহলে এরকম ড্রয়িং হতো। ওকে, বাট আমরা ড্রয়িং করছি না, আমরা জাস্ট একটা ক্লিক করে দিয়েছি, এর বেশি কিচ্ছু না। এখন কি হবে? টাইপ টুলটা কাউন্ট করবে যে এটা এই দিক থেকে শুরু হয়েছে, এই দিকে গিয়েছে। এখন আমরা যদি এখানে জাস্ট টাইপ করি, তাহলে লেখাটা কিন্তু এই পাশ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ লাইনের ওপর দিয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা গেল? এখন কিন্তু আমাদের লেখাটা বাঁ পাশ দিয়ে আসছে, ঠিক আছে? যদি আমাদের প্রয়োজন পরে সাইজ চেঞ্জ করার, আমরা চাইলে সেটা করে নিতে পারি। ওকে, মজার ব্যাপারে এই সেম কাজ সবকিছু আমরা এই টাইপ টুল দিয়ে করতে পারবো। আচ্ছা, ভার্টিক্যাল টাইপ টুল নাম শুনে হয়তো বোঝাই যাচ্ছে যে এটা দিয়ে কি করা যাবে। আমরা কোনো কিছু লেখার সময় যদি সেটা চাই ওপর নিচ বরাবর যাক, সেটার জন্য আমরা ভার্টিক্যাল টাইপ টুল ব্যবহার করতে পারি। আমরা এই ভার্টিক্যাল টাইপ টুল যদি এই বক্সের উপর ক্লিক করতাম, একটু দেখতে পারবো এই লেখাটা কিন্তু এইভাবে ওপর নিচ বরাবর যাচ্ছে, ডান বাম বরাবর যাচ্ছে না। ওকে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন পড়তে পারে যে আমরা চাচ্ছি আমাদের লেখাটা এডিটেবল থাক, কিন্তু ওপর নিচ বরাবর যাক, এভাবে ডানে বাঁয়ের এই ধরনের ডানে বাঁয়ের লেখা না। এক্ষেত্রে আমরা ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, বিষয়টা সেম, আপনারা বুঝতেই পারছেন। আমরা সেম কাজটাই যেখানে জাস্ট ক্লিক করলে, এখানে জাস্ট ক্লিক করলে দেখতে পাচ্ছি যে ওপর নিচ বরাবর যাচ্ছে, সেম উপরেরটা যা ছিল তাই। অর্থাৎ
টাইপ টুলের ক্ষেত্রে এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুলের ক্ষেত্রে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ওকে, আচ্ছা, লাইন অন এ পাথ, লাইন অন এ পাথ মানে টাইপ টুলটার নাম থেকেই আপনারা খুব সহজে বুঝে যাচ্ছেন। আচ্ছা, আমরা যদি একটু দেখাই তারপরও, আচ্ছা দুইটা লাইন নিলাম। আচ্ছা, আমরা লাইন দুটো ড্রয়িং করি ঝামেলার থেকে এড়ানোর জন্য। দুটো লাইন ড্রয়িং করে নিলাম। এখন লাইন অন এ পাথ বলতে আমরা ঠিক এই লাইনটার মাঝ বরাবর দিয়ে লিখতে চাচ্ছি। আমরা ইতোমধ্যে এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে লিখতাম তাহলে লেখাটা এই যে খেয়াল করেন লাইনটা, ঠিক আছে, এই যে ব্লু লাইনটা, এই লাইনটার ওপর দিয়ে লেখা যাচ্ছিল। ওকে, আর আমরা এখন চাচ্ছি লাইনের ভেতর দিয়ে লেখাটা যাক, সেটার জন্য আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। অর্থাৎ লেখাটা লাইনের ভেতর দিয়ে যাচ্ছে। ওকে, এটাই আমাদের মেইনলি এই টুলটার ব্যবহার। হয়তো অনেক ডিজাইন করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টুলটা ব্যবহার করতে গিয়ে বা এই লেখাগুলো প্লেসমেন্ট করতে গিয়ে প্রয়োজন পড়বে যে আমাদের লেখাটার জন্য আমাদের যে প্রয়োজনীয় বা অনুমিত যে এরিয়াটা আছে সেই এরিয়ার বাইরে না চলে যায়, লাইনের ভেতরেই থাক। সেক্ষেত্রে আমরা এই টুলটা দিয়ে ব্যবহার করে লিখতে পারি। ওকে, আচ্ছা, টাচ টাইপ টুল, এটা একটা মজার টুল। আমরা জাস্ট একটা টাইপ করি কোন একটা কিছু, লরেম আইপিএস, আচ্ছা থাকলো লরেম আইপিএস, আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিই, মুসিরাত বলতি। ওকে, প্রাথমিকভাবে আমরা কোন একটা টেক্সট লিখে নিয়েছি। এখন যদি আমরা এই টেক্সটটাকে এডিট করতে চাইতাম, অর্থাৎ কোনো একটা টেক্সট ছোট করা, বড় করা, কোনো কিছু করা, তাহলে আমাদের হয়তো একটা একটা করে সিলেক্ট করে করতে হতো, অথবা ক্রিয়েট আউটলাইন করে শেপ বানিয়ে নিয়ে তারপর করতে হতো। বাট শেপ বানিয়ে নিয়ে যখন আমরা করি এই টেক্সটটাকে বড় করতে যাই, তখন দেখবো যে অনেক সময় হবে যে প্রপোর্শন ঠিক থাকবে না, ম্যাচ করবে না, তাই না? বাট আমরা এই কাজটা এই টুলটা দিয়ে করতে পারি। এখানে আসি, টাচ টাইপ টুল, কিবোর্ড শর্টকাটটা হচ্ছে শিফট টি। ওকে, এটাই আসলাম। এখন আমরা এখানে থাকা যে কোনো একটি লেটারকে টার্গেট করতে পারি। জাস্ট ধরে নিচ্ছি এম কে টার্গেট করছি বা এল কে টার্গেট করছি, এল কে টার্গেট করলাম। হ্যাঁ, এল এর উপর ক্লিক করলে দেখবেন যে এল কে ওরা সিলেক্ট করে নিয়েছে। এখন আমরা চাইলে এল কে বড় করতে পারি। ওকে, চাইলে এল কে ছোট করতে পারি, চাইলে এল এর পজিশন চেঞ্জ করতে পারি, উপরে উঠে নিয়ে আসতে পারি, নিচে নামে নিয়ে যেতে পারি। ওকে, ইভেন আমরা যদি চাই এল এর অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি। যদি মনে করি এল একটু বাঁকা থাক, এদিকে বাঁকা থাক, আমরা কিন্তু এটা ব্যবহার করে করতে পারি। ওকে, এই টুলটার নামটা খেয়াল রাখেন, টাচ টাইপ টুল। ওকে, আমরা যে কোনো একটি লেটারকে টার্গেট করে সেই লেটারের ইচ্ছা মতো ট্রান্সফর্ম এই টুলটা দিয়ে করতে পারবো। হয়তোবা লোগো ডিজাইন করার সময় এই ধরনের কাজ আমাদের করার প্রয়োজন পড়তে পারে। যদি আপনারা দেখে থাকেন ডেলের লোগোর ক্ষেত্রে ডি সাইডের দিকে বাঁকানো থাকে, আমরা কিন্তু সেই সিস্টেমে টাচ টাইপ টুলে এই সিস্টেমে বাঁকিয়ে নিতে পারি। ওকে।